অনু মুখ কালো করে বলল, মা জোর করে ধরিয়ে দিয়েছে। ঠিক কি করবেন? কাজকর্ম তো সব চামচাদের মতো। আপনার নাম রাজকে রেখেছে শুনি। তুমি তো পিচি, তাহলে এত জাল কোথায় থেকে আসে শুনি শুনি? রাজের কথায় ওরু তেতে উঠে বলল, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আশ্চর্য। পিচি নয় তো কি, দেখো এখানে সাইজে সবার থেকে ছোটও তুমি। আমার তো মনে হয় তোমার বড় উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে। অরু বিরক্তিতে ভিঞ্চি কেটে বলল, আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে। আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনই হবে। তাই আপাতত নিজেরটা নিয়ে ভাবুন। কথা শেষ করে ওরু মুখ ঝামটে দিয়ে অন্যদিকে ঘুরতেই দেখলো কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে। কোনো রূপ বাইকার যাই কোনো রূপ বাইকার জ্যাকেটে কিংবা ফর্মাল স্টাইলে নয়, একটা ব্ল্যাক স্কিনি টি শার্ট আর ওভার সাইজ ড্যানিম পরে আছে। পায়ে নাইক খচিত স্নিকার্স, চোখে কালো রঙা রোদ চশমা। কৃতিককে দেখে ওর কিছুটা ছুটে গিয়ে অনুর ওড়না টেনে ধরে বলল, এই আপা, উনি এখানে কি করছেন? অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ তাই তো প্রত্যয় সাহেব, ঋত্বিক ভাইয়াকে কেন ডেকেছেন? প্রত্যয় কাট কাট গলায় বলল, আমি তো ভেবেছিলাম ওরও একা আসবে। আমরা কোথাও সময় কাটাতে গেলে ওরও কি হতো, তাই ভাবলাম ভাই তো ফিরেই আছে। প্রত্যয়ের কথা শেষ হবার আগেই কৃতিক সেখানে হাজির হয়। কৃতিক আসা মাত্রই অরু কাচুমাচু হয়ে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে। সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, তুই ওনার পেছনে দাঁড়িয়ে মুচড়া মুচড়ি করছিস কেন? কি সমস্যা? অরু শটান হয়ে দাঁড়িয়ে বলল। কই না তো। কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথাও যাবে বলেছিলে? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক আবারও বলে, ইউ ক্যান গো নাও। সময় হলে কল দিও, আমি আশেপাশেই থাকবো। অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল, ইয়ে ভাইয়া, ওর একটু খেয়াল রাখবেন, আমরা তাড়াতাড়ি চলে আসব। কৃতিক অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল। রাখবো। অনু আর প্রত্যয় চলে গেলে রাজ এগিয়ে এসে অরুকে বলল। এই যে পিচি, চলো এবার বাজারগুলো করে ফেলি। রাজের পিচ্চির সম্বোধনে অরু আতকে উঠে কৃতিকের দিকে চাইল। কৃতিক এগিয়ে এসে বলল, এক্সকিউজ মি, কি বললে ওকে তুমি? রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল। সামনাসামনি না দেখলেও জেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ। তার মানে মালিক পক্ষের কেউ হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম ঠুকল সে। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ স্যার। কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দিবে ছেলেটার নাক বরাবর, কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই বিব্রত হয়ে পড়েছে। কিছু উপায়ন্তর না পেয়ে অরুর হাত থেকে ছো মেরে বাজারের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো সেরে আসুন, আমরা ওয়েট করছি। তড়িৎ গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপার শপের দিকে চলে যায় রাজ। রাজ চলে যেতে অরুর হাত চেপে ধরল কৃতিক। খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতে দাঁত পিষে বলল, এমন চোরের মতো বিহেভ কেন করছিস? টাকা আমার দিকে। অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, পারবো না। কেন পারবি না? টাকা বলছি, নয়তো ধরে একটা আছাড় মারবো। অরু তেতে উঠে বলল, পারবো না বলেছি তো, আমার বুঝি লজ্জা লাগে না? অরু না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁট টেপে হাসির সংবরণ করে বলল, আচ্ছা, টাকাতে হবে না, চল। কোথায় যাব? কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাইকে ওঠ বলছি। দেখছেন চারদিকে কেমন মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে। আমি যাব না কোথাও। তুই উঠবি নাকি আমি নামবো? কৃতিকের ধারালো কথার কাঠিন্যতায় খানিকটা ভয় পেয়ে বাইকে উঠে বসলো অরু। অতঃপর আর্চি জানিয়ে বলল, তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু। ধরে বস। অরু অবাক হয়ে বলল,
ধরলাম তো। কৃতিক অন্যদিকে ইশারা করে বলল। ওইদিকে দেখ। অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগন্যালে দাঁড়িয়ে আছে। পেছনের মেয়েটা ছেলেটার কোমরে দু হাত আঁকড়ে ধরে বসেছে। তাদের দুজনার মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকু অবশিষ্ট নেই। অরু সেদিক থেকে চোখ সরিয়ে বলল। আমি ওভাবে ধরতে পারবো না, আপনি আমার বড় তো। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয়। তৎক্ষণাৎ কৃতিকের পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ে অরু। অজান্তেই হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টি শার্ট। কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেদহীন পেটের উপর রেখে দেয়। তারপর হিসিয়ে বলে। মাউ পারফেক্ট। বাইক চলছে, তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি। উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের উপর। এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই আর। পুরুষালী পৃষ্ঠ দেশে ধনুকের মতো বাঁকানো নারীদেহটা নিঃসংকোচে সিটে আছে, যার ফলে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুপ্ত অনুভূতির জোয়ার। অরু যা বলেছিল তাই হলো। কিছু দূর যেতেই মাঝ রাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়ল ওরা। নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতেই কোনো মতে দৌড়ে গিয়ে একটা ইকো পার্কের মস্ত বড় গাছের নিচে ঠাঁই নিল দুজন। অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার, যা এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে। তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু। কৃতিক এগিয়ে এসে নিজেও অরুর ওড়নার মধ্যে ঠাঁই নিল। অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার উপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল। আপনাকে আজকাল বড্ড আপন লাগে। কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল। আমি বরাবরই তোর আপন ছিলাম, তুই বুঝতে পারিসনি, সেটা তোর ব্যর্থতা। অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে। কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই। ওর চোখ আটকে আছে অরুর কোমল ফিনফিনে রক্তরাঙা ঠোঁট জোড়ায়। মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায়। কৃতিকেরও তার অর্থ নয়। ও এই মুহূর্তে অরুর ঠোঁটের দখলদারি পেতে চায়। ঠিক কাল রাতের মতো পরম আবেশে ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাঁজে। শুধু চাই বললে ভুল হবে, অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত হলো বটে। কৃতিকের পরবর্তী পদক্ষেপে আঁচ করতে পেরে অরু লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায়। বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে অরুর লম্বা চুলগুলো এক পাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাঁজে। চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগলো প্রতিটি বাড়িকণা। কৃতিকের এতটা কাছে আসা, এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু। লজ্জায় সংকুচিত হয়ে তড়িৎ গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকের বুকের মাঝখানে। অরু কাঁপছে। ওর শরীরের তীব্র কাঁপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তে হারিয়ে গেল। ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল। ইটস ওকে জান। অরু এবার মাথা তুলে বলল। আপনি সত্যি আমার প্রেমে পড়েছেন? কবে পড়লেন বলুন না। কৃতিক অরুর গালে নিজের খড়খড়ে পুরুষালী হাত ছুঁয়ে বলল। এতগুলো বছর পরে এই প্রশ্ন করছিস, কি উত্তর দেবো আমি? কৃতিকের প্রতি উত্তরে গভীরতা আঁচ করতে পেরে অরু আবারও দু হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল। আজ বোধহয় অরুও প্রেমে পড়েছে। কোনোরূপ মোহ কিংবা খানিকের ভালো লাগা নয়, বরং সত্যিকারের প্রেমে। রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের প্রখর তাপে ভালোই উত্তপ্ত ধরণী। আমেরিকার কনকনে শীতের মাঝে যে ভালোবাসার কাহিনীর সূত্রপাত হয়েছিল, সেই কনকনে শীত এখন অনেকটাই সহনীয় হয়ে উঠেছে। রাত আর ভোর ব্যতীত শীতের আঁচ খুব একটা অনুভূত হয় না এখন আর। এছাড়া আবহাওয়ার হুটহাট পরিবর্তন আমেরিকার নিত্য নৈমিত্তিক কাহিনী, এসবে খুব একটা গা ভাসালে চলে না। তবে আজ সত্যি ব্যতিক্রম চারিদিক। ভোরের মেঘভেজা বাতাস আর প্রাকৃতিক সুঘ্রাণে মোমো করছে স্নিগ্ধ সকাল। সেই সুন্দর সকালেই হাইওয়ে রাস্তা ধরে সাই সাই করে এগোচ্ছে
কৃতিকের ব্ল্যাক মার্সিডিজ। গাড়ির জানালার কাঁচ নামিয়ে টিনডেড জানালায় চিবুক ঠেকিয়ে বসে নিষ্প্রভ চোখে বাইরে তাকিয়ে আছে অরু। ওর মনটা বিষণ্ণ, ব্যতিগ্রস্ত আর ভারী ক্লান্ত। হাইওয়ে রাস্তার দুধারে উঁচু নিচু অসংখ্য পাহাড়, আর তার মাঝে সারি সারি উইল্ড মিলের বহর। প্রকৃতির নিদারুণ বাতাসে সবগুলো উইল্ড মিলই ঘুরছে আপন গতিতে। সেই তখন থেকেই সেগুলো এক ধ্যানে পরখ করছে অরু। ও জানে না কৃতিক ওকে কোথায় নিয়ে যাচ্ছে, আর জানতেও চায় না। কৃতিকই তো নিয়ে যাচ্ছে, অন্য কেউ আর না। মারুক, কাটুক, বকুক, কিন্তু কখনো আসন্ন বিপদে হাত ছেড়ে দেবে না। হৃদ মাঝারি সদ্য জন্মানো ভালোবাসার প্রতি এতটুকু ভরসা আছে অরুর। কারণ বৈবাহিক সম্পর্ক নতুন হলেও চেনা চেনা তো আর নতুন নয়। প্রথমবার কৃতিকের সাথে আউটিংয়ে যাচ্ছে, অথচ অরুর মন মস্তিষ্ক জুড়ে অজানা আতঙ্করা ভর করে আছে। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ঠিক নেই। একদিকে হৃদয়টা কৃতিকের জন্য আনচান করে, তো অন্যদিকে মস্তিষ্কটা দুর্বিষহ আর একটা তিমিরের ঢাকা ভবিষ্যতের ভয়ে সর্বদা তটস্থ থাকে। এত অল্প বয়সে এই মন মস্তিষ্কের দোটানা মোটেই সহ্য হয় না অরুর। কৃতিকের মতো মানুষ কিনা শেষমেশ হাঁটুর বয়সী সৎ বোনের প্রেমে আকৃষ্ট হলো, কিন্তু কেন? অরু নিজেও ভেবে পায় না সে উত্তর। অবশ্য ভাবতেও চায় না, কারণ আজকাল তো ও নিজেই কৃতিককে ছাড়া কিছু ভাবতে পারে না। এখন তো নিজের পাশে কৃতিক ছাড়া অন্য কোনো পুরুষের মুখ কল্পনা করলেও গায়ে কাঁটা দেয় অরুর। একটা সময় নিখিলের জন্য করা অযথা পাগলামিগুলো ভাবতে গেলে এখন শুধুই হাসি পায়। নিখিলকে আজকাল জোকার বই কি আর কিছুই লাগে না অরুর চোখে, যার দরুন নিজের মনের উপরই সন্দেহ জন্মেছে অরুর। ওকে আদৌ নিখিলকে ভালোবেসেছিল? যদি ভালোবেসেই থাকবে, তাহলে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল? ভালোবাসা কি ভোলা যায়? কৃতিক কেউ কি এভাবেই চাইলেই ভুলে যেতে পারবে অরু? আচ্ছা, কৃতিক ওকে ভুলে যাওয়ার সুযোগ দেবে কি? মনে তো হয় না। সেই কখন থেকে অরু এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। কৃতিক অরুর দিকে দু একবার পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দেয়। এভাবে মনমরা হয়ে কি ভাবছে এত মেয়েটা কে জানে। তবে সব কিছুরই তো একটা সীমা আছে। অরু ভাবতে ভাবতে সেই সীমা অতিক্রম করে ফেলেছে বহুক্ষণ আগেই। কৃতিকের কাছে অরুর ব্যবহারটাকে এখন গা জ্বালানো আর বিরক্তিকর লাগছে। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে স্থির চিত্ত কেমন ব্যথা করে উঠছে। কিন্তু কৃতিক খুব সহজে তো নরম হতে জানে না, আর না হৃদয়ের ব্যথাটা অহরহ প্রকাশ করে দিতে পারে। তাই ভালো লাগা মন্দ লাগা দুটোতেই একই মুখভঙ্গিমা পরিলক্ষিত হয় ওর মাঝে। অজান্তেই হুটহাট মেজাজ হারিয়ে কাঠিন্যতা ছড়িয়ে পড়ে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। এবারও তাই হলো। কখন থেকে মেজাজ চড়াও হয়ে গেল টের পায়নি কৃতিক। অরুকে কোনো রূপ ভালো মন্দ জিজ্ঞাসা না করেই চোয়াল শক্ত করে স্পিডোমিটারের কাঁটায় 100-র উপর গতি তুলে ফেলল মুহূর্তেই। এতক্ষণ ধরে চিবোতে থাকা চুইংগামটা তীক্ষ্ণ চোয়ালের এপাশ থেকে ওপাশে নিতে নিতে ভাবলেশ নজরে সামনে তাকিয়ে এমন উদ্ভ্রান্তের মতো হুশ করে গাড়ি চালাচ্ছে সে, যেন আশেপাশে কোনো কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। ওদিকে হঠাৎ করেই গাড়ির স্পিড দ্বিগুণ বেড়ে যাওয়ায় আচমকা আটকে উঠল অরু। হুট করেই বাতাসের তীব্র ধাক্কা চোখে মুখে কাচের মতো এসে বিঁধল। অরুর সঙ্গে সঙ্গে জানালা থেকে মুখ সরিয়ে আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের পানে। কৃতিক আগের মতোই চুইংগাম চিবোচ্ছে। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, পরনে ব্ল্যাক ওভারসাইজ হুডি, লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। এই কৃতিককে দেখতে ঠিক যতটা না সুন্দর লাগছে, ওর মুখে লেগে থাকা কপট হাসিটা তার চেয়েও ভয়ানক লাগছে। সেই কখন থেকে অরু এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার নীরবতা ভাঙে কৃতিক। সামনে দৃষ্টিপাত করেই অরুকে প্রশ্ন ছাড়ে। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়। কৃতিক চোয়াল শক্ত করে জবাব দেয়, আমি হার্টলেস নই অরু।
কৃতিকের কথায় অরুর অভিমানে ফাটে পড়ল। মনের মাঝে জমাট বাঁধা কালো মেঘের কোলে উকি দিল সূর্য কিরণ। ও বলল, তাহলে এভাবে গাড়ি চালিয়ে কিসের হুমকি দিচ্ছেন? কৃতিক গভীর কণ্ঠে বলল। ফোকাস অন মি। অরু সিটের উপর দু পা তুলে দিয়ে কৃতিকের দিকে তাকিয়ে মলিন মুখে বলল, আপনাকে নিয়েই ভাবছিলাম কবে হয়ে গেলেন এতটা আপন। আপনার জন্য কি সুন্দর বানিয়ে বানিয়ে হাজারটা মিথ্যে কথা বলে। মা আর আপাকে বোকা বানিয়ে বের হয়ে এলাম। আমি সত্যি পাল্টে গিয়েছি। অরুর এরূপ প্রত্যুত্তরের সাথে সাথে স্পিডোমিটারের গতি সহসায় ধীর হয়ে এলো। সানগ্লাসের আড়ালে আগ্নেয়গিরির লাভার মতন চলন্ত চোখ দুটো মুহূর্তে শান্ত রূপ ধারণ করলো কৃতিকের। কৃতিক চুপ হয়ে আছে দেখে অরু পুনরায় বলল, না আমি আপনাকে হৃদয় থেকে মুছে দিতে পারছি, আর না আপনাকে নিয়ে সুন্দর বৈবাহিক স্বপ্ন দেখতে পারছি। শুধু মনে হচ্ছে আপনি ছাড়া আজকাল আমি অচল। আপনাকে আমার প্রয়োজন, নয়তো বুকের ভেতরটা হর হামেশাই পুড়ে যায়। এ কেমন দহন! আমি কি প্রেমে পড়েছি আপনার? অরুর শেষ কথাতে গাড়িটা এবার পুরোপুরি থামিয়ে দিল কৃতিক। হুট করে গাড়ির ব্রেক কষানোতে অরু একটু হুড়মুড়িয়ে উঠল, কিন্তু কৃতিক ওকে পড়ে যাওয়ার বিন্দু মাত্র সুযোগ না দিয়ে টান মেরে নিয়ে এসে নিজের কোলের উপর বসালো। অকস্মাৎ ঘটনা প্রবাহে অরু নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে চোখের পলক ফেলতে লাগলো বারবার। নিজেকে সামলানোর জন্য কৃতিকের ফুডে খামচে ধরে অস্ফুটে সুরে বলল, গাড়ি থামালেন কেন হঠাৎ? এসে গিয়েছি বুঝি? কৃতিক অরুর পিঠের দিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে টেনে এনে বলল, এতটা দুর্বল করে দেয়ার কি মানে ওরু? তুই কি চাস আমি গাড়ি চালাতে না পেরে অ্যাক্সিডেন্ট করে মরে যাই? অরু বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলছেন? নয়তো এসব বলে কেন দুর্বলতা বাড়াচ্ছিস? নিজেকে কন্ট্রোল করতে না পারলে আমি কিন্তু গাড়িতেই তোকে। কিছু একটা ভেবে থেমে গেল কৃতিক। অতঃপর শুষ্ক ঢোক গিলে ওর ছোট ছোট বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিতে দিতে নরম সুরে বলল, আই ফিল ইউর পেইন ওরু। খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। তুই বললে আমি এখনই সব কিছু ঠিক করে ফেলতে পারি, কিন্তু বারবার তোকে জোর জবরদস্তি করতে চাইছি না আমি। তাই সময় দিচ্ছি। তাই বলে এই না যে আমি ভবিষ্যতেও চুপ করে থাকবো। সময় হলে আমার ওরুকে আমি ঠিক ছিনিয়ে নেব। আই রিপিট, ছিনিয়ে নেব। এখন এসব নিয়ে ভাবিস না জান। আমার উপর একটু ভরসা রাখ, আমি তো আছি। অরু কিছুই বলছে না, অবাক দৃষ্টিতে কৃতিকের পানে তাকিয়ে আছে। এই লোক এত সুন্দর করে বোঝাতেও পারে! মাত্র কয়েকটা বাক্য দ্বারা কি সুন্দর হৃদয়ে বইতে থাকা জলোচ্ছ্বাসের মতো উত্তাল ঢেউকে নিমিষে শান্ত করে কানায় কানায় ভরিয়ে দিল। অরু তাকিয়ে আছে দেখে কৃতিক বলল, ইউ হ্যাভ টু প্রমিস মি। আর এসব নিয়ে মন খারাপ করবি না। অরু এবার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো হ্যাঁ না দুই দিকেই মাথা নাড়ালো। অরুর কাণ্ডে কৃতিক সামান্য হেসে বলল, তাই অনেক কিছু শেয়ার করতে দ্বিধা বোধ করিস, লজ্জিত হোস। এতে অযথা ভাবনার কিছু নেই। আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনো তৈরি হয়নি। এই দ্বিধা আর সংকোচটুকু তাই অস্বাভাবিক কিছু নয়। তাই বলে এই না যে আমরা কখনো নর্মাল স্বামী স্ত্রীর মতো হব না। তুই আমার থেকে বয়সে ছোট বলে আমি তোকে ছেড়ে দেব, কখনোই নিজের একান্ত ব্যক্তিগত চাহিদাগুলোকে তোর সামনে উপস্থাপন করব না, এটা ভেবে থাকলে এখনো ভুলের মধ্যে আছিস জান। একটা সময় আসবে যখন তোর শরীর সম্ভ্রম দিয়ে নয়, আমার শরীর দিয়ে ঢাকা থাকবে। তোর ফর্সা ত্বকের খাঁজে খাঁজে শুধুমাত্র আমার তৈরি করা ক্ষত থাকবে। আর সেটা তুই খুশি মনে ভালোবেসে গ্রহণ করবি। তখন দেখবি এই দ্বিধা, এই জড়তা কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। তোর আমার সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন তুইও আমাকে নিয়ে বৈবাহিক স্বপ্ন দেখবি, আই সোয়ার। এতক্ষণ তো ভালোই বোঝাচ্ছিল, কিন্তু হুট করে কি থেকে কিসের মাঝে চলে গেল কৃতিক। একে তো দু পা ছড়িয়ে কৃতিকের কোলের ওপর বসা, তার উপর কৃতিকের এমন লাগাম ছাড়া জ্ঞানদান, সব মিলিয়ে মাথা নুইয়ে চুপচাপ বসে বসে আঙুল দিয়ে কৃতিকের হুডের ফিতে ধরে টানাটানি করছে অরু। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে।
এই মুহূর্তে এক পা নাড়াচাড়া তো দূরে থাক, মাথা তুলে কৃতিকের ওই ভাসা ভাসা চোখের দিকে তাকানোরও শক্তিটুকু অরুর মাঝে অবশিষ্ট নেই। অরুর লজ্জায়